ভিডিও গেমস ও মুভি দেখে অ্যাডভেঞ্চার নিতে কেরানীগঞ্জে 3 কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা, খেলনা পিস্তল সহ 18 লাখ টাকা উদ্ধার। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা উদ্বেগে D8 সম্মেলনে ডক্টর ইউনূসের আহ্বান, গাজা ও লেবাননে শান্তি ফেরাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ঢাকার হত্যা মামলায় 9 সাংবাদিক আসামি, ঘটনার সবাই ছিলেন কর্মরত বগুড়ায়, মামলা দুঃখজনক বলছে বৈষম্য বিরোধীরা। কুষ্টিয়ায় কাজ না করে ভুয়া প্রকল্প দেখিয়ে 50 কোটি টাকা আত্মসাৎ, অভিযোগ DADC কর্মকর্তাদের বিরুদ্ধে, সুবিধাবঞ্চিত কৃষক। নতুন বছরের প্রথম দিনে শুরু হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাণিজ্যিক কার্যক্রম, কমবে যানজট, সুফল পাবে নগরবাসী। এবং সরকারি ধান চাল সংগ্রহ শুরুর 1 মাসে মেলেনি আশানুরূপ সাড়া, বাজারের চেয়ে কম মূল্য নির্ধারণী কারণ, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি ফারজান আলীনা। ভিডিও গেম এবং মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরার শাখায় ডাকাতের চেষ্টা করে 3 কিশোর। আটকের পর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে তারা। তাদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল এবং 2টি ছুরি উদ্ধার করা হয়। টুম্পা আফরোজের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর 2টার দিকে একদল ডাকাত ঢোকে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। পরে নানা নাটকীয়তার পর 3 ডাকাত অস্ত্রসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সন্ধ্যা 5:30টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2টার সময় খবর পেলাম, আমরা দৌড় করে আসলাম। ব্যাংকের ভিতরে ঢুকছে 3 জন, 15 লাখ টাকা আর ব্যাগের মধ্যে দাবি করছে, ব্যাগের মধ্যে বইরা রাখছে। আর বাইরে দিয়া ওই এক অফিসার রিং দিছে বাইরে ওই দোকানে, যে আমাকে ডাকাইতে এসে আপনারাই করেন। ওরে দোকানের এক তালাই না মেন গেটের মধ্যে তালাটা মারছে, এই তালাটা না মারলে এরা বাইরে যেত। ম্যানেজার স্যার বাইরে ছিল, ভিতরে স্টাফ ছিল আর 2 জন আনসার সদস্য ছিল। সেকেন্ড ম্যানেজার ছিল ভিতরে। এর ভিতরে এই কাহিনী, তারপরে পুলিশ প্রশাসন আসলো, পরে সেনাবাহিনী আসার পরে তাদের কার্যক্রম চালায়। 9 জন আটকানো ছিল, এটা আমরা জানি। তো তারপরে গেট আটকায় রাখার পরে এতক্ষণ পুলিশ প্রশাসন তাদের কর্ম করে এখন ডাকাত সারেন্ডার করলো। রাতে পুলিশ ব্রিফিংয়ে জানায়, মূলত ভিডিও গেমস ও মুভি দেখে অ্যাডভেঞ্চার করতেই এই ডাকাতির চেষ্টা চালায় 3 কিশোর। আর উদ্ধার হওয়া অস্ত্র 4টিও খেলনা পিস্তল বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা ও 2টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা করব এই ব্যাংকের। এটা আমাকে ওই সময় যখন নিগোশিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো, এরকম টাকা তো আমরা দিতে পারতাম, ডোনেশন টিয়া দিতে পারতাম এরকম। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। ওরা 3 জনই একই রকমের ড্রেস, কাছাকাছি, এবং এটাও ওরা সংগ্রহ করেছে। পরে আসার সময় 15 লক্ষ টাকা, পরে ওরা পকেটে নিয়েছে আরো 3 লাখ টাকা। 3 জনে 1 লাখ করে 3 লাখ টাকা। এই হলো 18 লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আটকে পড়া কর্মকর্তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাটও হয়নি বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। অক্ষত আছে ভল্টও। আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি। আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে গাজা এবং লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ফিলিস্তিনির জীবন মূল্যবান। উদ্বোধন অনুষ্ঠানে ঐতিহাসিক কায়রো নগরীতে নিখুঁত আয়োজন এবং সদয় আতিথেয়তা প্রদানের জন্য আগামী চেয়ারম্যান এবং সম্মেলন আয়োজক দেশ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উষ্ণ অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2021 এপ্রিলে D8-এর চেয়ারের পদ গ্রহণের পর থেকে বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ D8 সহযোগিতাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow.
মিশরের কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। এ সময় বিদায়ী চেয়ার হিসেবে ডক্টর ইউনুস নতুন চেয়ার মিশনের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে উষ্ণ অভিনন্দন জানান। May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. I thank you, Your Excellencies. Thank you very much. প্রধান উপদেষ্টার মতে D8 দেশগুলোকে অবশ্যই ভবিষ্যতের অর্থনীতিতে যুব ও কর্মসংস্থান সম্পর্কিত কর্মক্ষেত্রের পরিবর্তনশীল প্রকৃতির আলোকে শিক্ষাকে পুনরায় আবিষ্কার ও তার অবস্থান পুনর্নির্ধারণ করতে হবে। এ সময় তিনি বাংলাদেশে D8 ইউথ কাউন্সিল প্রতিষ্ঠা এবং D8 বাণিজ্য চুক্তি অনুস্বাক্ষরের বিষয়টি তুলে ধরেন। We gather at a time when Israeli aggression and the 14-month-long brutal genocide against the Palestinian people continued unabated in the occupied Gaza Strip and the West Bank. Words should suffice very little. To say the least, we are in utter dismay at Israel's blatant disregard to long-held international norms, laws, and conventions. The ways the hostilities in Lebanon is spreading, there are heightened fears of further escalation. ডক্টর ইউনুস বলেন, মিশরের কাছে বাংলাদেশের দায়িত্ব হস্তান্তরের এই মুহূর্তে আমি চেয়ার হিসেবে আমাদের সহযোগিতামূলক অগ্রাধিকার বাস্তবায়নে মিশরের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি। তিনি আরও বলেন, মিশরের নেতৃত্বে D8 বিকশিত হোক এবং সদস্য দেশগুলোকে একটি অনিশ্চিত বিশ্বে বৃহত্তর স্বাধীনতা, স্থিতিশীলতা, সম্প্রীতি ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করুক। From Cairo, we must voice our unity and unwavering commitment in solidarity with our Palestinian brothers and sisters at this existential time in their history. D8 সম্মেলন আয়োজিত বিশেষ অধিবেশনে অংশ নিয়ে ফিলিস্তিনের বর্তমান অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, প্রতিটি ফিলিস্তিনের জীবন মূল্যবান। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং 14 মাস ধরে চলা নৃশংস গণহত্যার বিষয়টি উল্লেখ করেন। সেই সঙ্গে লেবাননেও সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্বেগ প্রকাশ করেন। এসব অঞ্চলে ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। My warmest felicitations. টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। D8 সম্মেলনে যোগ দিতে গত বুধবার মিশর যান ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদির। Since assumption of D8 chairmanship in April 2021, Bangladesh endeavored to advance D8 cooperation under quite challenging circumstances. We first battled the limitations and constraints in the wake of the COVID-19, the pandemic, and the polycrisis that afflicted many of our countries in so many ways. As Bangladesh passes the baton to Egypt, let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. জনসমর্থিত সরকার থাকলে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ গড়ার সংগ্রামে একমাত্র বিএনপি নেতৃত্ব দিতে পারবে বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা একযোগে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা সহ নানা ইস্যুতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংসদে ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠতা থাকে আমাদের। আমরা যেমন বলেছি, একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,
দায়িত্ব পেয়ে দেশের উন্নয়নে অতীতে বিএনপি ভালো কাজ করার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনাও দেন তিনি। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকা যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই। ভেতরে বাইরে সব জায়গায় দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশের স্বার্থ রক্ষায় জনসমর্থিত সরকারের গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। জনগণের অধিকার নিশ্চিতের যেই বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে দাঁড়াতে হয়েছে, সেই বাংলাদেশ গড়তে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠিন কাজ, কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, খুলনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হবে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আমাদের জানান যে আজ কতগুলো পরিবারকে ঠিক আর্থিক সহায়তা দেয়া হবে এবং সার্বিক যে আয়োজনটা হচ্ছে এটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিভাগে আসলে যারা নিহত হয়েছিল তাদেরকে আজকে সহযোগিতা করা হচ্ছে। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে কিন্তু খুলনা বিভাগের যে 10টি জেলা আছে, 10টি জেলা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত 58টি পরিবারকে সহযোগিতা করা হচ্ছে এবং এখানে আজ উপস্থিত থেকে এই সহযোগিতা প্রদান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদ আলম। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমরা একটু স্নিগ্ধর কাছে জানতে চাইবো যে এই উনি খুলনা এসছেন বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবার সহযোগিতার জন্য, আসলে কেমন অনুভূতি আপনারা একটু আমাদের জানাবেন। আমরা যখন প্রত্যেক সপ্তাহে এই শহীদ পরিবারদের কাছে আসি, আমরা বুঝতে পারি যে আসলে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, কতটা ত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থান পাওয়া গিয়েছে। এই ত্যাগ, এই স্বজনদের আহাজারি, এগুলো আপনি কোনো কিছু দিয়েই তাদের এই ক্ষতিপূরণ করাতে পারবেন না। তারা আমাদের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে বেশি কিছু চায় না। তারা চায় শুধুমাত্র তাদের সম্মানটা, তারা চায় তাদের সন্তান, ভাই বা স্বজন হত্যার বিচারটা। এই দুটো জিনিস যদি আমরা তাদেরকে এনশিওর করতে পারি, তারা তাদের যেই কষ্টটা আছে তা কিছুটা হলেও ভুলতে পারবে। প্রত্যেক সপ্তাহে যখন এই শহীদ পরিবারদের কাছে আসি, নিজেকে খুব ছোট মনে হয়। এই শহীদ পরিবাররা এই দেশের জন্য যা ত্যাগ করেছে, তা এই দেশ সবকিছু দিয়েও হলেও এই দেশ তার ক্ষতিপূরণ শোধ করতে পারবে না। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে তারা কিন্তু এই শহীদ পরিবারের কাছে এসে নিজেদের যে অনুভূতি সেটা আসলে কখনো মেটানো যায় না বলে তেমনটি বলছিলেন। তো আজ সকাল থেকেই কিন্তু এখানে খুলনা জেলার বিভিন্ন জায়গা থেকে নিহতের পরিবারে আসা শুরু করেছে। তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে তাদের যে প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে ঢুকেছে এবং সার্জিস স্নিগ্ধ সহ খুলনা বিভাগ কমিশনার, পুলিশ কমিশনার সহ প্রশাসনের সকলে এগুলো উপস্থিত থেকে নিহতদের মাঝে আজ সহযোগিতা প্রদান করবেন। 58টি পরিবারকে আমরা যতদূর জেনেছি 5 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মামলা হয়েছে ঢাকায়, নিহত ব্যক্তির বাড়ি নেত্রকোনায়, বাদীর বাড়ি খুলনায় আর আসামিদের অনেকেই বগুড়ার। হাস্যকর এই মামলায় আসামি করা হয়েছে বগুড়ার 9 সাংবাদিককে, যারা সবাই ঘটনার সময় কর্মরত ছিলেন বগুড়া শহরে। এমন মিথ্যা মামলা দুঃখজনক বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 12 পর্ব অনুসন্ধান করেছেন বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়। জানাচ্ছেন MA আজিম।
ঢাকার উত্তরায় ২৪-এর বিপ্লব চলাকালে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আলী হোসেন। এ ঘটনায় গত ৮ ডিসেম্বর করা হত্যা মামলায় আসামি বগুড়ার ৯ সাংবাদিক। এদের মধ্যে ৩৩ নং আসামি রাকিব জুয়েল। ১৮ জুলাই দিনভর বগুড়া থেকে লাইভে আহত শিক্ষার্থীদের খবর জানান ডিবিসি নিউজে। একইভাবে এখন টেলিভিশনের মাজেদ, সময় টেলিভিশনের আব্দুল আউয়াল সহ সবাই দিনভর বগুড়া শহরে ব্যস্ত ছিলেন শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশে। ঠিক সেই দিনে আমি বগুড়ায় সদর থানার সামনে দাঁড়িয়ে থেকে একটি লাইভে সংবাদ পরিবেশন করেছি। সরকার বারবারই বলছে যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হবে না, তারপরে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু আমরা সেটি দেখছি না। যারাই যে এই কাজটা করুক না কেন, তারা আসলে পেশাগত জিজ্ঞাসা থেকেই মূলত এই মামলাটি দায়েরের চেষ্টা করছেন। মামলার বাদী মফিজুল ছানা বর্তমানে লাপাত্তা, তবে নথি বলছে তার বাড়ি খুলনায়। দেশ টিভির অনুসন্ধান বলছে তিনি নিজেই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। তার স্বজনরাও বলছেন এ মামলা সম্পর্কে কিছুই জানেন না তারা। আত্মীয় স্বজন কোনো মামলা করছে এরকম কিছু আছে? আত্মীয় স্বজন আমরা সাথে না জানি কেমনি করবো, আমরা রায়না দিলে আমরা সারা দুটি করে তাই এটা তার বাবু কথা। আইনজীবীরা বলছেন অপরাধের সাথে সংশ্লিষ্টদের নামেই সুনির্দিষ্ট মামলা হওয়া উচিত। মামলার নামে কাউকে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। এর বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির জন্য ওনার যে তথ্যাদি সহ একটা ইনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবেন। কোর্ট থেকে তার বিরুদ্ধে সমন বা প্রসেস যেটা যাওয়ার সেটা চলে যাবে। হয়রানির এমন মামলার ঘটনায় বিব্রত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও বলছেন ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী মেতে উঠেছে এমন মামলায়। আপনাদের মাধ্যমে আইন উপদেষ্টা সহ উদ্যতন উপদেষ্টা বরাবর আমরা জানাতে চাই যে এই মামলাগুলোর নিয়ন্ত্রণ যেন সরকার নেয়। ঘটনা ঢাকার হলেও নিহত শহীদ আলী হোসেনের বাড়ি নেত্রকোনায়। নিহতের কোনো স্বজন না হলেও খুলনার মফিজুল ছানা করেন মামলা। সে মামলায় এখন বগুড়ার অনেকেই আসামি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, বগুড়ায় প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই যে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছে, ক্রেতারা কি বলছেন এই সম্পর্কে, খুশি কিনা, এবং এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত আমাদের জানান। লিনা, ঊর্ধ্বমুখী বাজারে, বগুড়ার বিভিন্ন বাজারে গরুর মাংসের কেজি যখন বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি, তখন কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বগুড়ায় ইতিবাচক একটি উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বেসরকারি একটি উন্নয়ন সংস্থা রোসার গ্রো আপ মিট প্রজেক্টের মাধ্যমে গেল ২ মাস যাবত তারা কিন্তু ৬০০ টাকা কেজিতে স্বাস্থ্যসম্মত ষাঁড় গরুর মাংস কিন্তু প্রতি শুক্রবার বিক্রি করছে। এবং যে মাংস কিনতে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত অনেক মানুষ সকাল থেকে কিন্তু এই শহীদ খোকন পার্কের সামনে তারা লাইন দেয় এবং তারা অত্যন্ত খুশি যে বাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে বিকল্প একটি বাজার হিসেবে প্রতি শুক্রবার এই ইতিবাচক উদ্যোগ তাদের জীবনে কিন্তু প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা রাখছে। আজ শুক্রবার যথারীতি গেল ২ মাসের ন্যায় আজকেও কিন্তু এখানে সকাল থেকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে। এখানকার সবচেয়ে যেটি ভালো দিক, যার যে সামর্থ্য, কারো যদি ১০০ টাকার মাংসের প্রয়োজন হয় তারা কিন্তু সেটিও নিতে পারবে, তবে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত মাংস কিন্তু এখানে নেয়ার সুযোগ রয়েছে। শুক্রবারের এই কার্যক্রম তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণে এসেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমান, সাথে রয়েছেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে, কেন এই উদ্যোগ এবং এর মধ্য দিয়ে সাধারণ জনগণের কি উপকার হচ্ছে। সত্যিকার অর্থে প্রাণীজ আমিষের চাহিদা যাতে সর্বস্তরের মানুষের প্রাপ্তি ঘটে, সে উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা কাজটা করছি। এই কাজে আমরা জেলা প্রশাসন,
তারপরে আপনার রোসা এনজিওর গ্রো আপ প্রজেক্টের সঙ্গে কথা বলার মাধ্যমে তারা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে এই কার্যক্রমটি গত 2 মাস ধরে শুরু করেছে এবং আশা করছি এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। তবে এবং আমরা বাজারে যে অস্থিতিশীল অবস্থা, গরুর মাংস বিভিন্ন জায়গায় 700-750 টাকা কেজি বিক্রি করছে, আমরা কিন্তু এখানে আমাদের ব্যবস্থাপনায় প্রাণী সম্পদ বিভাগ যে কাজটি করতে পেরেছে মাত্র 600 টাকা কেজি দরে। এবং এই গরুগুলি জবাই করার পূর্বে কিন্তু আমরা স্বাস্থ্য পরীক্ষা করে থাকি। প্রতিদিন বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং শুক্রবার সকালে গরুগুলো জবাই হয় এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনের মাধ্যমে সর্বস্তরের মানুষ যাতে পায়। অনেকে 5 কেজি নিতে চায়, 10 কেজি নিতে চায়, আমরা কিন্তু সেটা নিষেধ করেছি না। মাত্র 2 থেকে 3 কেজি বেশি কাউকে মাংস দেওয়া যাবে না। কারণ হচ্ছে 2-3 কেজি দেওয়ার অর্থ হলো যে বেশি সংখ্যক মানুষ এই সুবিধাটা পাবে এবং তাতে আমাদের উদ্দেশ্য শারীরিক যে গঠনে প্রাণীজ আমিষের ভূমিকা অনস্বীকার্য, সেটাকে সামনে রেখে এই কার্যক্রমটা হাতে নিয়েছি এবং আশা করছি এই কার্যক্রমটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাজারটা স্থিতিশীল পর্যায়ে না আসে। এবং আমাদের তথ্য রয়েছে ইতিমধ্যে বগুড়া জেলার বগুড়া পৌরসভা বিভিন্ন এলাকাতে মাংসের দাম ইতিমধ্যে কমে এসছে, অনেকেই কম দামে মাংস বিক্রি করছে। আমাদের এই কার্যক্রমটা হাতে নিয়েছে আমরা এবং প্রশাসনের জেলা প্রশাসনের সহায়তায় আমাদের ডিসি মহোদয় রয়েছেন, তার সঙ্গে উনি সার্বিক নজরদারি করছেন এই বিষয়টাতে। আমরা আশা করছি এটা কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। জনাব আনিস, আপনাকে ধন্যবাদ। লিনা, আপনি শুনছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানাচ্ছিলেন তাদের এই ইতিবাচক উদ্যোগের ইতিমধ্যেই কিন্তু একটি পরিবর্তন দেখা যাচ্ছে বগুড়ার বাজারগুলোতে। 600 টাকা কেজিতে যখন সরকারি ব্যবস্থাপনায় বিক্রি হচ্ছে গরুর মাংস, তখন কিন্তু ব্যবসায়ীদের, যারা অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, তা কিন্তু কিছুটা হলেও নড়বড়ে হয়েছে এবং তারাও এখন অল্প দামে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রির কিন্তু চেষ্টা করছেন। বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এটি জানানো হয়েছে যে অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে তা ভাঙতে বাজারের বিকল্প বাজার যখন বিভিন্ন এলাকা ভেদে তৈরি হবে, সৃষ্টি করা হবে, তখন কিন্তু একটি ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে। বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনে থেকে সরকারি ব্যবস্থাপনায় 600 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির বিস্তারিত নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জু রায়। কাজ না করে প্রকল্পের 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া বিএডিসি কর্মকর্তাদের বিরুদ্ধে। 2020-21 অর্থ বছরে কৃষি উন্নয়নে 3 জেলায় ক্রস ড্যাম এবং ক্যাটেল ক্রসিং নির্মাণ বাবদ 50 কোটি টাকা ব্যয় দেখানো হলেও বেশিরভাগেরই নেই কোনো অস্তিত্ব। প্রকল্পের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোপাট হলেও ভুগছেন কৃষকরা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব দেখবেন আজ। 2020-21 অর্থ বছরে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় 368টি ছোট বড় কৃষি অবকাঠামো নির্মাণ বাবদ কুষ্টিয়া বিএডিসি অফিস ব্যয় দেখিয়েছে 50 কোটি টাকা। এর মধ্যে 14টি ক্রস ড্যামে 5 কোটি 60 লাখ টাকা, 97টি ফুট ব্রিজ বাবদ 24 কোটি 25 লাখ টাকা ও 257টি ক্যাটেল ক্রসিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 19 কোটি 27 লাখ টাকা। যদিও এসব কাজের কোনো অস্তিত্বই মেলেনি মাঠ পর্যায়ে। মাঠের ভিতরে কোনো স্ল্যাব বা কোনো ড্রেন ওরা করে দেয় না, আমরা নিজেরাই করে নিই, আমরা মানে পানি টানি নিজেরাই নিই। এই টাকাগুলো হয়তো ওরা অফিসাররা মেরে খাচ্ছে। যার যার জমিতে তারা নিজেরাই ড্রেন করে নেয় এবং এখানে সিলাফের কোনো সুব্যবস্থা নাই, পানি নেওয়া একটু সমস্যা হয়। আমরা তো চাইছি যে একটা বছর হয়ে গেল, ড্রেনটা এই ডিপটা যদি তাড়াতাড়ি হয় তাহলে মাসে আবাদ করা হয়তো আমাদের সুবিধা। 3 জেলার কৃষি অবকাঠামো উন্নয়নে 50 কোটি টাকার ব্যয় হয়েছে শুধু কাগজে কলমেই। হরিলুট করা হয়েছে বাস্তবায়নের নামে এসব প্রকল্পের কোটি কোটি টাকা। কৃষকরা বলছেন তাদের উন্নয়নের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে বিএডিসির কর্মকর্তারা। তাই এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। ফুট ব্রিজ কই? ব্রিজ থাকলে তো দেখতেলেন এখানে ব্রিজ আছে, এই জায়গাটায় কোনো তাই নাই। না স্ল্যাব নাই, স্ল্যাবও নাই। এগুলো আমরা মারি খাই, মারি ছাড়া তো আর এগুলো তো আমার দেয় না। যে কৃষকরা পায় তাও তো পায় না, এখন অফিসাররা এগুলোই মারি খায়। এই যে সরকারের কোটি কোটি টাকা ব্যয়বহুল খরচ, তারা তো আর আসেও না আর খোঁজও নেয় না। তারা এই প্রকল্পে দুর্নীতি করেছে, তাদের আমরা শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ করছি। তবে প্রকল্পে অনিয়মের বিষয়টি অস্বীকার করে বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন একটি মহল অনৈতিক সুবিধা পাওয়ার জন্যই করছেন এ ধরনের অভিযোগ।
এগুলা আসলে অভিযোগ সত্য নয়, বুঝছেন। আমাদের ধরেন আমাদের যে কাজগুলা ধরা ছিল, হ্যাঁ, যে কাজগুলার ই করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার মানে স্বার্থের জন্য এগুলা আর কি করে বেড়ায় আর কি। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে ফুটব্রিজ ও ক্যাটেল কোচিং করাই ব্যয় দেখানো হয়েছে 40 কোটি টাকা। যদিও মাঠ চিত্রে সিংহভাগেরই নেই কোনো অস্তিত্ব, কাজ হয়েছে শুধুমাত্র কাগজে কলমেই। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে 4টি পয়েন্টে চলবে টোল আদায়। পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হলেও নতুন বছরের প্রথম দিন থেকে আদায় করা হবে টোল। সহকর্মী আজিজা হক পায়েলের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয় 2019 সালে। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি অধিকাংশ র্যাম্পের কাজ। নগরীর আগ্রাবাদ, নিমতলা, বিশ্ব রোড, জিএসসি সহ 9টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান। এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে যানবাহন চলাচল করলেও এখনও টোল নেওয়া হচ্ছে না। 2025 সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিক টোল আদায় শুরু হবে। টোল নির্ধারণ করা হয়েছে সিএনজি অটোরিকশা 30 টাকা, কার 80, জিপ বা মাইক্রো 100, পিকআপ 150, মিনিবাস ও বাস 200 থেকে 280, ট্রাক 200 থেকে 300 ও কাভার্ড ভ্যান 400 টাকা। তবে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেওয়া হয়নি কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলের। অনেক টাইম সেভ হচ্ছে, সাশ্রয় হচ্ছে, সুবিধা হয়েছে, অনেক শর্ট টাইমে ফ্যাসিলিটি পাচ্ছি। বাইক সার্ভিস বন্ধ থাকবে, ওইটাতে আমাদের অনেক দুর্ভোগ। টাকাটা একটু কম হলে ভালো হতো, যাক তারপর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। 30 টাকা করে নিবে বলতেছে টোল সিএনজি থেকে, 20 টাকা করে রাখলে ভালো হতো আর কি। পুরোদমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। জানুয়ারির দিকে, জানুয়ারি ফার্স্ট উইকে আমরা টোলটা চালু করতে পারবো। জিএরএম যখন শেষ করবো কাজ, তখনই কিন্তু ওখানে টোল বুথ বসবে এবং সাথে সাথে টোলটা ওখানে চালু হয়ে যাবে, গাড়ি চলাচল শুরু হবে। প্রকল্পটি 3,250 কোটি 83 লাখ টাকা ব্যয়ে অনুমোদন হলেও মোট নির্মাণ ব্যয় দাঁড়ায় 4,369 কোটি 7 লাখ টাকা। পুরোদমে চালুর পাশাপাশি টোলের হার কমানোর দাবি যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল 17 নভেম্বর সারা দেশে একযোগে শুরু হয় সরকারের ধান ও চাল সংগ্রহ অভিযান। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে 47 টাকা আর ধানের দাম 33 টাকা। এ দামে সন্তুষ্ট নন কৃষক এবং মিল মালিকরা। বাইরে বেশি দাম পাওয়ায় সরকারি গোদামে ধান চাল দিতে অনীহা তাদের। এতে সরকারের লক্ষ্য পূরণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 17 নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হয় ধান ও চাল সংগ্রহ অভিযান। তবে সরকার নির্ধারিত 47 টাকা কেজি চাল আর 33 টাকা কেজি ধানের দামে সন্তুষ্ট নন কৃষক ও মিল মালিকরা। কুষ্টিয়ায় আমনের ফলন ভালো হলেও তারা বলছেন সরকারের দামের চেয়ে খোলা বাজারেই ধান ও চালের দাম বেশি। তাই সরকারকে ধান ও চাল দিতে আগ্রহী নন তারা। যেটার চেয়ে আমাদের খরচ বেশি পড়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। আমরা বাইরে তো সরকারি রেটের চেয়ে কিছু টাকা বেশি আছে। এই মূল্যে চাল দিতে পারবে না বলে মিল মালিকরা আমাদেরকে জানিয়েছে, সংগঠনকে জানিয়েছে, এবং আমরাও এই মর্মে একটি চিঠিও জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর মাধ্যম হিসাবে প্রধান খাদ্য উপদেষ্টাকে আমরা বরাদ দিয়েছি। এক মাস পেরিয়ে গেলেও উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার 12টি উপজেলার মাঝে 10টিতে সংগ্রহ করা যায়নি 1 মেট্রিক টন ধানও। শুধু সদরে 3 টন আর সারিয়াকান্দিতে 51 টন ধান সংগ্রহ হয়েছে উদ্বোধনের দিন। তারপর আর কোনো কৃষক ধান নিয়ে আসেননি সরকারি খাদ্য গুদামে। সরকার নির্ধারিত মূল্য থেকে বাইরে ধানের মূল্য প্রতিমনে আরও 150 থেকে 200 টাকা বেশি পাচ্ছে কৃষক। তাই কৃষকদের অনীহায় ব্যস্ত মৌসুমেও এক প্রকার অলস সময় কাটছে খাদ্য ভবনের শ্রমিকদেরও। ছোট ছোট কিছু মিল তারা গুদামে ধান মজুত করতেছে, তার ধান সংগ্রহ করে না, সংগ্রহ করে তো আড়তদার মজুতদার যারা আছে তারা নাকি পরে সংগ্রহ করে, আর সংগ্রহ করে সেটাই ওরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করে। বিশেষ করে মিলাররা কাজ কম,
কাজ কমে যাচ্ছে, কাজই পাচ্ছি না। এদিকে বগুড়ার প্রায় 8 শতাধিক মিলের সাথে সরকারের সিদ্ধ চাল সংগ্রহের চুক্তি রয়েছে। দাম বাড়তি থাকলেও এক প্রকার ইচ্ছার বিরুদ্ধেই ধীরগতিতে চাল দিচ্ছেন তারা। মিলাররা চুক্তিবদ্ধ, তারা বদ্ধপরিকর যেভাবে হোক তারা চালটা পরিশোধ করবে আর কি। চাল আমদানিতে শুল্ক ছাড়ের কথা উল্লেখ করে দেরিতে হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা খাদ্য বিভাগের। তো আমরা ইতিমধ্যে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা 30% সংগ্রহ করেছি এবং ধানের ক্ষেত্রে আমরা 54 মেট্রিক টন সংগ্রহ করতে পেরেছি এ পর্যন্ত। খাদ্য বিভাগ সহ আমরা যারা আছি আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের যাতে শতভাগ আমন চাল সংগ্রহ হয়। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।